দুই নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন অ্যাবসেন্সিয়া খালাস হয়েছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন। তিনি এখনো বিদেশে বসে আছেন, তিনি ইন অ্যাবসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা, আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে। এটা মানে খুব কমন ঘটনা না, কিন্তু আপনি আইনের ছাত্র, আপনি জানেন। ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি, আমি এখন আপনার উপর আস্থা আনতেছি। উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন। প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন, নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহলি ফেস্ট দেখতে পান নাই? যে আপনার কাছে মনে হয় না যে নির্বাচন কমিশন? জি আপনি বলেন। আপনি যখন এই পয়েন্টগুলো তুলছেন, তাহলে তো আরেকটা পয়েন্টে তো আপনি বিএনপির মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে। ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি। সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে, সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে ইউনূস সাহেবের সাথে বিএনপি, ইউনূস সাহেবের সাথে বিএনপি ট্রেডিং হচ্ছে। এটা আমি আর আপনি তো দেখি না, এটা আপনি দেখেছেন? আমি তো দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি যে এর বেনিফিশিয়ারি, আমি তো বেনিফিশিয়ারি দিকে দেখবো। আমি তো দেখতে পাচ্ছি যে এই সরকার ক্ষমতায় থাকার বেনিফিশিয়ারি হচ্ছে ইউনূস সাহেব এবং বিএনপি, আর অন্য কেউ বেনিফিশিয়ারি নাই, অল্প বেনিফিশিয়ারি। এনসিপি কম, ওই যে দুইজন উপদেষ্টা আছে ফ্ল্যাগ লাগায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা এটা আবার একটা ঘটনাও আছে। ধরেন যে বিভিন্ন জায়গায় তাদের যে স্টেকের সংখ্যাটা, বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো দুইটা দলই ছিল, জামাত ছিল, এনসিপি নতুন দল, তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে। আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, তাহলে বিএনপিও কোথাও থাকবে না। এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে? এই বেনিফিটের প্রশ্নটা যখন আপনি করলেন, এর মিনিংটা হলো ইউনূস সাহেবও বেনিফিট নিচ্ছেন, বিএনপিরও যদি কথা বলেন আছে, জামাত বলেন জামাত বেনিফিট পাচ্ছে না। তার বাইরে তো জনগণ আছে ভাই, যারা বিএনপি, জনগণ তো অবশ্যই আছে, কিন্তু এককেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে। প্রত্যেকেই এই জায়গাটা আসার জায়গাটা ছিল, কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে, সব জায়গায় বসে আছে, এই কথাটা আমার মনে হয় যে মানে কারেক্ট। আচ্ছা আমি একটু কারেক্ট করি, আমাকে একটা দল বেশিরভাগ ভালো জায়গায় বসে আছে এবং বেশিরভাগ বেনিফিট পাচ্ছে। একটা দল বেশি, এটা কে ঠিক করবে? এই প্যারামিটারটা কে ঠিক করবে? এটা প্যারামিটারের প্রশ্ন না, আমি হচ্ছে যে উপসংহারটা দেখতে পাচ্ছি। আমি ফলত আমি গাছ থেকে কি ফল পড়তেছে সেটা দেখতে পাচ্ছি, এবং বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি, বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার আগেই। হুঙ্কার আরো অনেকেরই দেখতে পাচ্ছেন। হুঙ্কার যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল, সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, এই চিত্রটাও তো দেখেছেন। তার মানে হলো তার পাওয়ার তো রক্তে কিনা, সাইদ আব্দুল্লাহ তার পাওয়ার তো রক্তে কেনা। তো আপনার কি মনে হয় যে বিএনপির পাওয়ারটা দূরে এসে জুড়ে বসা? না, অ্যাবসলিউটলি নো খালেদ ভাই, এটা টোটালি অপোজ করার মতো একটা জায়গা। উনি এসে জুড়ে বসা যখন আপনি আপনি বিশ্বাস করেন খালেদ ভাই? আপনি এটা বিশ্বাস করেন? না, আমার বিশ্বাসের কথা আপনি বাদ দেন, আমার বিশ্বাসের কথা বাদ দেন খালেদ ভাই। আমার বিশ্বাসের কথা আমি অত্যন্ত রেসপেক্টফুল আমি বলছি, আপনি তো বললেন এটা উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা এটাকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিলাম যে কেউ কেউ বলছে, কেউ কিন্তু এনসিপির বা যে ছাত্রের কথা আপনি, ছাত্রছাত্রীর কথা আপনি বলতেছেন, তার যে অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি। বিএনপিটা আমি কানে শুনছি। এবার বলেন, আপনি কানে শুনেছেন, তার মানে কেন বিএনপির কেউ মারা যায় নাই খালেদ ভাই? মারা গেছে। আপনি যখন বলছেন বিএনপির মারা গেছে, প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে, প্রথম কয়েকজনের নাম বলে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে, চট্টগ্রামের, সে বিএনপি উইং এর ছিল, এবং একই সাথে বিএনপির হিউজ নাম্বার একজন মানুষ মারা গেছে, জামাতেরও অনেকে মারা গেছে। সো আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা, এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম। এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে। সো তাদের রক্তগুলো আমার মনে হয় যে সবার দেখা উচিত খালেদ ভাই। যদি আমরা না দেখি তাহলে কেউ আমাদের বলতেই পারে রাজনৈতিক দলগুলো, কিন্তু রাজনৈতিক দলগুলো না, সাইদ আব্দুল্লাহ আপনি রাগ করেন না, এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না, কিন্তু আমি জিনিসটারে যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না, যাতে সব মানুষের আন্দোলন এটা হয়। তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিচ্ছে? ছাত্র জনতারাই নেতৃত্ব দিচ্ছে। এটা ছাত্ররা নেতৃত্ব ছিল, ছাত্রদের সামনে থেকে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে, আমরাও এটার মধ্যে, আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি, কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো, যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন। এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার মানে আটকে থাকতেছেন কিনা, কখনোই বলছি না সেইটা আমি কিন্তু কখনোই বলি নাই এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সিস্টেমটা থাকবে, এটা আমি কখনোই মনে করি না। অনেক জায়গায় চেঞ্জ আসার দরকারটা আছে, কিন্তু বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে খালেদ ভাই? প্রথম কথা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, এটা সবার মানে সবার, এমনকি আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন তারাও কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন না। একই সাথে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, এই জায়গাটা এসে যাতে এটা ডেডলকে না পরিণত হয়,
যে এই যে অনেকেই যে বলে এই সংকটটা আপনি যে আলোচনাটা টানছেন এটা প্রেমিসটা কি, এটার জায়গাটা হলো যে সংস্কার নাকি নির্বাচন। খালেদ ভাই আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, আপনি কি কখনো মনে করেন যে সংস্কারের কোন নির্দিষ্ট সীমা আছে যে ওই পয়েন্টে যাওয়ার পরে সব সংস্কার শেষ হয়ে যাবে, তারপর দেশটা জান্নাতুল ফেরদৌস চলে যাবে? সাইদ আব্দুল্লাহ, আমি কিন্তু সংস্কার না নির্বাচন এই মুখোমুখি অবস্থানের মধ্যে আমি এটাকে কখনো নিতে চাই না। আমি আপনাকে সরল একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি সিস্টেমটার পরিবর্তনটার ব্যাপারে যেভাবে কাঙ্ক্ষিত হচ্ছেন না, এবং এটার মধ্যে থেকে আমি শুধু আপনাকে ভাইবা দেখতে বলতেছি। আপনি বলতেছেন এই আন্দোলন সবার, এই সবার মধ্যে কি আপনি এনসিপিতে বাদ দিতেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বাদ দিতেছেন? তাদের যখন রাখবেন তখন তাদের কথাটা শোনার জায়গাটাও তো আপনার রাখতে হবে। না অবশ্যই সবাই তো মতামত দিবে, আমি যেটা বিলিভ করি হ্যাঁ অবশ্যই সবার মতামতটা থাকা উচিত, এবং সব মতামতের পর ভিত্তি করে আমরা বোধহয় একটা গ্রাউন্ডে চলে আসতে পারি। ইয়েস, সবাই সব পয়েন্টে একমত হবে না, আমি এখনো ততটা নৈরাশ্যবাদী না যে সবাই মোটামুটি কিছু পয়েন্টে একমত হবে, এটা আমি অবিশ্বাস করি। আমি সরাসরি জিজ্ঞেস করি আপনার কাছে মনে হয় না যে বিএনপি সংস্কার সম্পর্কে একটা সাংঘাতিক রিজিড অবস্থানে নিয়ে, এবং দুই এই আন্দোলনের ভাগাভাগি জায়গায় মানে বিএনপির এটা স্বীকার করতে অসুবিধা কোথায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে হয়েছে, এখানে কার কি কৃতিত্ব ছিল সেগুলি বলার দরকার তো বিএনপি নাই, নাকি আছে? আপনি কি মনে করেন ওই কৃতিত্বটাও বিএনপি নিতে হবে? এই কৃতিত্ব আসলে আপনি কি শুধু বিএনপিকেই দেখছেন, আর কেউ সেই কৃতিত্ব দাবি করছে না বিভিন্ন জায়গায়? আমি আর কারো কথা ভাবতেছি না, আমি বিএনপি কেন এই কৃতিত্বটা নেয়ার ভালো কথা ভাবতেছি এটা আমি বিএনপি কখনোই বলেছে যে বিএনপি একক কৃতিত্ব নিচ্ছে, অথবা বিএনপি কখনো বলছে যে আমরাই লিড দিয়েছি? এই দুইটা বাক্য খালেদ ভাই কোথাও বলেছে? বিএনপির কেন্দ্রীয় কাছাকাছি প্রায় কাছাকাছি কথা বলেছে, না কিন্তু তারা বলেছেন যে বিএনপি না থাকলে নাকি এই আন্দোলন হইতোই না। সেটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ড, সেটা ভিন্ন অনেক আলোচনা থাকতে পারে, সেই আর্গুমেন্টে আমি যেতে পারি, কিন্তু খালেদ ভাই আমি আপনার কথাটাকেই ধরে আমি বলছি বিএনপির কেন্দ্রস্থানীয় কেউ কি এই দাবি করেছে যে বিএনপির নেতৃত্বে এই আন্দোলন হয়েছে? একটা যদি উদাহরণ আমি পাই তাহলে মনে করব আপনি যে পয়েন্টটা তুলেছেন না, এরকম বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে সেটা বলে নাই। বিএনপি যে দাবিটা করে বা আপনি যে দাবিটা করেন, আপনার দাবিটা আমার কাছে খুব সুন্দর লাগছে, সেটা হচ্ছে আপনি বলেন যে একটা জায়গাকে অনেকবার আঘাত করা হলো, 100টা আঘাত করা হলো, 100তম আঘাতে গিয়ে এটা ভেঙে পড়লো, তাহলে কি আপনি 100তম আঘাতের কৃতিত্ব দিলেন কিনা? তো সেটা হচ্ছে যে বিল্ডিং এর জন্য ঠিক, এই আন্দোলনের জন্য ঠিক না। এই আন্দোলনটাকে আমি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করতে পারি, যেখানে মধ্যে হচ্ছে সারা মাঠ অনেক খেলা হলো, গোল দিল হচ্ছে তাজনুবা জাবিন, আমি তাজনুবা জাবিনকে স্কোরার বলবো, আপনাকে না। আনফরচুনেটলি আপনি স্কোরার বলবেন, কিন্তু কোনোদিন কি খালেদ ভাই এইটা বলে যে যে স্কোর করেছে সেই একমাত্র ক্রেডিট দাবি দেয়? হ্যাঁ, অনেকেই বলে। হেডলাইনটা স্মরণ করেন, মেসির গোলে হারালো অমুক তমুককে, সেটা হেডলাইনটা। কিন্তু সবসময় কি এটা হয় খালেদ ভাই? বেশিরভাগ সময় হয়। বেশিরভাগ সময় না। আপনি ফুটবল খেলার কথা বলেন, ফুটবল আমারও অনেক প্রিয় খেলা, কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে একজন স্ট্রাইকার গোল দিল শুধুমাত্র সেই জিতিয়ে নিয়ে আসলো, এই জায়গাটা বোধ হয় যে ফুটবল খেলা আমার কাছে মনে হয় তাদের কৃতিত্বটাকে নিয়ে ভাগাভাগি করতে যাওয়াটাই এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা আনফরচুনেট জায়গা হচ্ছে। তাদের কৃতিত্ব তাদের জায়গায় দেওয়া দরকার ছিল। এবং একটা কথা বলি ভাই, আমার পার্সোনাল অপিনিয়নটা বলি, আমার মনে হয় যে তাহলে আপনি একটু খুশি হবেন। জি, যারা আন্দোলন করেছে আমরা তো সবাই সহযোদ্ধা মানুষ, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলনটা যখন থেকে শুরু হয়েছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ছিল তারা নেতৃত্বস্থানীয় জায়গায় ছিল, এইটা কেউ অস্বীকার করা কারোর জন্যই কখনোই উচিত হবে না। একই সাথে এই পয়েন্টটা এইভাবে আসা উচিত, তাদের আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হলো, কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে গেল, এবং রাজনৈতিক দলগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। মানে ছাত্রদের স্টেকও থাকবে, রাজনৈতিক দলগুলোকেও আপনি একদম নালিফাই করে দিবেন, সেটাও একটা নালিফাই। আমার মনে হয় যে নালিফাইয়ের প্রশ্নটা কোথা থেকে আসলে এটা আমি বুঝতে পারতেছি না। সাইদ আব্দুল্লাহ, আমরা আবার আসলে অনেকেই এই কথাও বলে যে রাজনৈতিক দলগুলো কিছু ছিল না, রাজনৈতিক দলগুলো এই কথা বহু মানুষ বলে, রাজনৈতিক দলগুলো কিছু ছিল না। আমি কিন্তু উল্টাটা দেখি সাইদ আব্দুল্লাহ, আপনি এটা একটু বিবেচনা করে দেখবেন। আপনি দেখবেন বিএনপির লোকেরা বলে মানে কি করলে জানি কে ভেসে যাবে, বিএনপি লোকেরা বলে দৌড়ানি দিলে বঙ্গোপসাগরে পড়বে, আরেকজন বলে এরকম রেটরিক কি শুধু বিএনপির লোকজন বলছে, অন্য কেউই বলছে না? সংস্কার প্রস্তাব না মানলে সেই প্রস্তাবটা কোরআন শরীফেরই বিরোধিতা করা হবে, এমন কথা কেউ বলে না? হ্যাঁ, এগুলিও বলে। আবার এনসিপির অনেকে এমন কথাবার্তা বলে যেটা রাজনৈতিক দলকে, যেমন দুই একটা বলেন তো আমার, যেমন শেষ আমি আপনাকে ওকে সাইদ আব্দুল্লাহ আসতেছি আপনার কাছে। খুবই জমে উঠেছে আলোচনা, খুবই মানে জীবন প্রাণ দিয়ে সাইদ আব্দুল্লাহ আমাকে বোঝানোর চেষ্টা করছেন। আমি খুবই কি বলবো যে খুবই ছাত্রের মতো বুঝতে চেষ্টা করতেছি, আমি মনোযোগ দিচ্ছি, কিন্তু
সাইদুল, আমি মনোযোগ দিচ্ছি কিন্তু আচ্ছা আমরা দর্শকদের জানতে চাইছিলাম যে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান দেখতে চান এনসিপি নেতা সার্জিস আলম। প্রিয় দর্শক, এই চাওয়া যৌক্তিক বলে মনে করেন কিনা? শতকরা 79% দর্শক মনে করেন যে হ্যাঁ এটা ঠিক বলেছেন, শতকরা 21% দর্শক মনে করেছেন এটা ঠিক বলেন নাই। আমি একটু এনসিপি নেত্রীর কাছে একটু জানতে চাই, ডক্টর জাবিন, আমরা এই বিষয়টা বারবার খেয়াল করতেছি কার কি আচরণ করা উচিত, অর্থাৎ সাংবাদিকরা কেমন সাংবাদিকতা করা উচিত সেটা শিখাতে যাচ্ছেন আপনাদের নেতা, সেনাবাহিনীর লোকেরা কি করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা, বিএনপি কেমন আচরণ করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা, এমনকি ডক্টর ইউনূসের কি করা উচিত, কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন। আপনাদের মানে আপনাদের মতামত দেখে মনে হচ্ছে যে মানে এভরিথিং আপনারা যেভাবে বলবেন সেইভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে, এইটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কিনা? আর আমি আপনাকে ছোট দুই একটা জিনিস একটু মনে করে দিতে চাই, আপনি যদি একসাথে একটু বলেন। এর আগের বার যখন আমার সাথে এনসিপি নেতা নেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয় ব্যয়ের হিসাব, আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন, অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন। আমি একটু ছোট করে যোগ করতে চাই, আপনি এটি দিয়েই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো? কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে, এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান? যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে? আপনার কাছে একটু যেতে চাই। আচ্ছা, শুরু থেকেই শুরু করি, যেহেতু শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল। আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে। আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে এবং প্রত্যেকটারই কিন্তু জবাব দিতে হচ্ছে। কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে, সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। কারো বাবার বাসায় 1200 বস্তা চাল পাওয়া গেছে, সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে। এবং সত্য তো কিছু আছে না, এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয়, আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য, এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেইনকে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে। সো ওইটা আসলে একটা দিক, আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি। এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে। তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি। এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে। কিন্তু যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার, সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে আমি যদিও এই এখানে নতুন, মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে, যেটা দিয়ে বিভাজন হবে, যেটা দিয়ে বিতর্ক হবে, অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে। তো এইটাতে আমরা যেহেতু নতুন, আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয়। আপনি ভিউ বলেন, আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না। যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস এর ইয়ার করা হলো সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল, আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে, কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন, এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন, কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান, কেন তার গাড়ি নিয়ে কথা, এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলি আছে। মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল, নাহিদ সাহেব আমি সর্বশেষটা বলি, আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের বোর্ডে যায় নাই, গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস। আপনারা ওইটা বলতেছেন না, আপনারা বলতেছেন মানব জমিনের সেই স্লিপটা নিয়া, যে মানব জমিন একটা স্লিপ করছে যে মানব জমিন যখন এই রিপোর্টটা করলো, মানব জমিন যখন এই রিপোর্টটা করলো সেখানে কিন্তু সে নাহিদ ইসলামের এপিএসসি বলেছে, তারা এটা নিয়ে কিন্তু স্বীকার করেছে এটা। এবং তারা একটা ফোন দিয়ে কিন্তু দুজনের কাউকে জিজ্ঞেস করে নাই যে এরকম একটা অভিযোগ আছে। আপনি জানেন না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে? আপনি সাংবিধান সেটা তো বলাই হয়েছে, তারা দুইজনই বলেছে যে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না। আমি কেন না জেনে কেন তারা ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না, তারা বলছে কারণ তারা ফোন ধরেন না। আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি, তাদেরকে ফোনে পাওয়া যায় না। এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই,
they are not available. না আপনার না এটা 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 মানে এটা কিন্তু দুইটা কথা, এটা কিন্তু দুইটা কথা। না না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করা হয়েছে, আমি জানি। আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করেন নাই, কিন্তু যে সাংবাদিক দায়িত্ব নিয়ে এই ধরনের রিপোর্ট করবে তার তো একটা দায়বদ্ধতা আছে। টেকনিক্যালি উনি এপিএস ছিলেন না, নাহি সাহেব চলে যাওয়ার পরে উনি এপিএস হয়েছেন। নট টেকনিক্যালি ইট ওয়াজ হিজ এপিএস। এটা তো এখন বর্তমান যে আরপিএস, এবং সেটা দুই পক্ষই, তো ফার্স্ট আহমেদ সাহেবও এটা ডিটেইলস এটা লিখেছেন। এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে। এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোত্থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি? আমরা কিন্তু শিখাচ্ছি না। আপনার যদি ভুল হয়, প্রমাণ থাকে, সেটা স্পষ্টভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে, সিস্টেমেটিক্যালি আসছে। আমি নিজেও সেটার মানে প্রতিনিয়ত ফেস করছি। তো আমি বললাম যে কথাটা বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায়, আমরা এগুলো শিকার হচ্ছি দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি। এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন, যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত লাস্ট যে আপনারা বলেছিলেন যে এটা আমরা রেগুলার বলছি, এটা অস্বীকার করার উপায় না, যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। এবং যেহেতু প্রতিদিন দলে এগুলো নিয়ে কথা হচ্ছে, মিটিং এ থাকছি, সো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য। কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক, এটা একদিন দুদিনের জন্য না, এটা কিন্তু পুরো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে। এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি, এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে, এগুলো ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা, আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়েছে। কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল। কারণ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম, এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের 217 জন সেন্ট্রাল মেম্বার, বা আপনি বলেন 200টা পরিবার থেকে উঠে এসেছে, 200টা ফ্যাক্টর থেকে উঠে এসেছে, এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে। সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে, তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে, বা আরেকজনের এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায়সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে। আমি বলবো যে এটা সবার সম্মতিক্রমে পাস করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে, এবং এটা খুবই যুক্তিসঙ্গত। কারণ কি দল থেকে বেতন নিচ্ছেন? না, এটা তো এরকম তো হচ্ছে না। ওটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী। আমাদের মানে আমাদের মিটিংগুলো হয় রাতে। নাহিদ ইসলাম সাহেব এখন কি করেন? নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক, এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত। পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় ওনার কোনো পারিবারিক ব্যবসা আছে কিনা আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই। আপনাদের যদি জানতে মানে সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত, তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে, এবং পুরো একটা নতুন রাজনৈতিক দলকে করা, আমাদের নিবন্ধন আছে, সামনে গঠনতন্ত্র আছে, পাশাপাশি এই যে সংস্কার কমিশনের এই জিনিসগুলো চলছে, এগুলো আমরা তাকে দিচ্ছি না, আমরা দলকে তো দিচ্ছি। আমরা যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি। যে আপনারা আমরা তো চলছে, আমরা এটা উনি কিভাবে চলবে, এটা উনি আছে, ওনার পরিবার আছে, এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। আমার মনে হয় যে এটা ইখতিয়ারের প্রশ্ন না, এটা স্বচ্ছতার প্রশ্ন। আমি একটু দর্শকদের একটু জানাই রাখি, আমি কিন্তু এই প্রশ্ন যে কোনো রাজনীতিবিদকে পাই, তার দলকে পাই, আমি কিন্তু এই প্রশ্ন সবসময় করে থাকি কনসিস্টেন্টলি করি। আমি মনে করি যে এটা কাউকে আন্ডারমাইন করার জন্য না, খালেদ ভাই, কিন্তু আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না। এবং সে যখন উপদেষ্টা থেকে বের হয়ে আসে, সে কিন্তু খুব সুন্দর করে তার সবকিছু বিবরণী দিয়েছিল, আমরা দেখতে পেরেছিলাম। তো এখনো যে গঠনতন্ত্র হচ্ছে বা যে ধরনের বিবরণী দেখে আমার কাছে মনে হলো সদস্যেরই কিন্তু এটা প্রকাশ করতে হবে, আমাদের আর্থিক স্বচ্ছতা প্রকাশ করতে হবে। এটা আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেকটা মানে মনে হয় যে কালক্ষেপণ করছি প্রত্যেক প্রোগ্রামে এসে, বাট ব্যাপারটা এরকম না। এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজ এগিয়েছে, গতবারের থেকে এখন অনেক দূর কাজ এগিয়েছে, কিন্তু জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু খালেদ ভাই, আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে, এনসিপি আসলে দাঁড়াতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মত। এটা ছাড়া আসলে
আমি এই পর্যায়ে আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি, যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার, পুলিৎজার, এগুলি পুরস্কারের জন্য করের আওতামুক্ত করা হয়েছে এবার বাজেটে। এর সঙ্গে কি ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তির সংযোগ দেখেন আপনারা বা এনসিপি কেউ? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কর মওকুফ পাচ্ছে, বিভিন্ন লাইসেন্সের অনুমোদন পাচ্ছে খোদ ডক্টর ইউনূস, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের কথা হয়? আপনাদের দলের ভিতরে কি আপনাদের এটা কোনো অবস্থান আছে, নাকি আপনারা যেহেতু ডক্টর ইউনূস প্রথমেই স্বীকার করে নিছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা, সেজন্য আপনারা কখনোই তার সমালোচনা করবেন না, এটা মোটামুটি ঠিক করা আছে, তাই তো? না, এইটার সমালোচনা, এই সংবাদটা যখন আসে তখন আমরা কালকে সবাই মিটিং এ ছিলাম অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, কিন্তু ওনার সমালোচনা মনে হয় মানে করি না, এটা আসলে একেবারেই ভুল কথা। এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন কিনা? মানে গ্রামীণ নোবেল, কারণ হচ্ছে না এগুলো আমি আসলে এগুলো নিয়ে মানে এটা এতটাই হালকা, পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা এতটাই হালকা যে মানে এটা প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটা আসলো, আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর কি। আর এই বাজেটের যে এই অন্তর্বর্তী সরকার এই বাজেটটার জন্য তো জাতীয় ঐক্যমতের দরকার ছিল না, কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল? এটার জন্য তো সব রাজনৈতিক পক্ষের সাথে ঐক্যমত, এটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারতো, কেন তারা এরকম একটা সুযোগ হারালো যে একটা জনমুখী বৈষম্যহীন একটা বাজেট তারা দেশকে উপহার দিতে পারতো, যেটা পরবর্তী সরকার এসে চাপে থাকতো যে এটার থেকে আমি এখন করতে পারবো না। আমি জাস্ট এক লাইন একটু বলি, তারা কি এই যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তাদের কাছে 2টা প্রতিবেদন ছিল, আমরা এগুলো নিয়ে কোনো আলোচনা দেখলাম না, একদম দায়সারা ভাবে যেন বাজেটটাকে অনেকটা ওনই করেন না, আমি এটা আমার ব্যক্তিগত মত যে ওনই করেন না, এমন ভাবে বাজেটটা আসলে প্রদান করা হয়েছে। অর্থনৈতিক সংস্কারের 2টা প্রতিবেদন কিন্তু ছিল, শ্বেতপত্র কমিটি, টাস্কফোর্স কমিটি, এগুলোর কোনো কিছু আমরা দেখলাম না। এবং যে প্রবৃদ্ধির হার কমছে, এদিকে জিডিপি 31% মতো দেখাচ্ছে, মানে অসঙ্গতি রেখে বিভিন্ন যে তথ্যপত্র ভিত্তিতে যে বাজেটটা হয় এগুলো সব পুরনোটাতে রেখে এটার তো সমালোচনা আমরা আপনার অনুষ্ঠানের মাধ্যমেই করছি। আমার মনে হয় যে আমি প্রশ্নটাকে আরেকটু সরল করে আপনার সঙ্গে আবার একটু আলোচনা আসবো। আমরা একটু অনুষ্ঠানের টাইমটা আমরা একটু বাড়াতে চাই আজকে, এটা হয়তো একটু বাড়বে কারণ অনেকগুলি বিষয় নিয়ে আসলে আপনাদের দুজনের কথাই একটু বা আমার ইন্টারভেনশনের কারণে একটু হয়তো লম্বা হয়ে গেছে। আমি একটু সাইদ আব্দুল্লাহ আপনার কাছে ফিরতে চাই। সাইদ আব্দুল্লাহ, আমি একটু বাজেটের প্রসঙ্গে আসি, যে বাজেটটা দেওয়া হয়েছে সেই বাজেট আসলে বিএনপি বলি, জামায়াত বলি, এনসিপি বলি, কোনো দলই আসলে সে প্রশ্ন করে নাই। আমরা কিন্তু সব যে সিভিল সোসাইটি বলে আমি যাদেরকে চিনি তাদের কেউ কিন্তু আসলে এই বাজেটটার আসলে খুব ভালো কথা বলছে এরকম না, বরং আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের আমলের ধারাবাহিকতাই এই বাজেটটার মধ্যে এটার মধ্যে বেশি পড়ছে। আপনি কি মনে করেন যে সরকার আসলে ঠিক মতো চিন্তাই করতে পারতেছে না, সরকারের স্বাভাবিক দায়িত্বগুলি পালন করতেছে না, সরকারের সবকিছু আপনার কারণে বা আমাদের কারণে বা এনসিপির কারণে, আপনি যাদেরই দায়ী করেন, যে সরকার শুধু একটা ডেটের মধ্যেই আটকে থাকতেছে আসলে, আর কিছু বিদেশ ভ্রমণ যে ডিসেম্বর জুন, কালকে আমি দেখতেছিলাম 26টা দল ওইখানে আসে, মানে আপনিও নিশ্চয়ই দেখছেন এখন টিভিতে, আমি এখন টিভি নামে একটা টিভি অনেকক্ষণ ধরে দেখাচ্ছিলাম, পুরোটাই প্রায় দেখতে চেষ্টা করতেছিলাম, যে সেটার মধ্যে 26টা দলের মধ্যে অনেকগুলি দল সেটা বলতেছে যে ডিসেম্বরে না কেন, ডিসেম্বরের আগে না কেন, এনসিপি ছাড়া। কেউ কেউ আবার এটা বলতেছে যে ঠিক আছে আপনি ডিসেম্বরে পরে দেন, আপনি একটা ডেট ঘোষণা করে দেন, আপনি এই রহস্যের মধ্যে রাখার মানে কি? মানে আমি কিন্তু মানে এটা আমি একই প্রশ্ন আমি তাজনুবার কাছে জানতে চাইবো যে ডক্টর জাবিন আপনিও আমাদেরকে একটু বলবেন যে আপনাদের কি একটু মানে মানে জানতে ইচ্ছে করতেছে না যে কেন এই ডিসেম্বর থেকে জুনের একটা করিডোর রাখা হয়েছে? আপনি আমি একটু বাজেটটা প্রসঙ্গে যদি আগে বলতেন। না, বাজেটটা প্রসঙ্গে বলবো এবং একই সাথে এটা ইন্টারলিঙ্কড একটা ব্যাপার, মানে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে বাজেটের কথা যেটা আমার কাছে মনে হচ্ছে, এই বাজেটের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলের বেশ কিছু কমেন্ট আমি দেখলাম যে কেউই আসলে খুব বেশি হ্যাপি না, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস থিং এই বাজেটটা তারা যদি মানে তাদের দৃষ্টিতে যদি অনেক বেশি আধুনিক করার চেষ্টা করতে, সবকিছু করার চেষ্টা করতে, এই জায়গায় কিন্তু অন্য জায়গায় রাজনৈতিক দলের যেভাবে কমেন্ট গুলা ছিল অন্তত এইটা করার ক্ষেত্রে কিন্তু ওই জাতীয় কমেন্টটা ছিল না। এবং আপনি তাহলে বলতে পারেন যে তাহলে এটা কেন হলো না? আমার কাছে মনে হচ্ছে এই সরকার একটা জায়গায় ফোকাস করেছে যে ইলেকশন ডিসেম্বর থেকে জুন, কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন। এবং একই সাথে আমি প্রসঙ্গটা আনছি কারণ আমার কাছে মনে হচ্ছে ইন্টারলিঙ্ক। উনি জাপানে গিয়ে, আপনি একটু আগে প্রসঙ্গটা চমৎকার ভাবে অবতারণা করেছেন, উনি জাপানে গিয়ে বললেন একটা দল ছাড়া কেউ আসলে ডিসেম্বরে ইলেকশন চায় না, মানে একটা দলের দিকেই কামান দাগানোর চেষ্টাটা করলেন। হোয়ারএজ বেশ কয়েক মাস আগে থেকেই অনেকগুলো দল, আমার কাছে মনে হয় সাইদ আপনি খুবই আমি আপনার একটু অনুরোধ করি যে আমরা কি ডক্টর ইউনূসের ভুল অনুবাদ করলাম?
আমার কাছে কিন্তু ইংরেজিটা শুনা মনে হয়েছে একটা দল ডিসেম্বরে নির্বাচন চায়, একটাই দল ডিসেম্বরে নির্বাচন চায়, এটা উনি বলেন নাই। একটা দল চায়, একটা দল চায় মানে কি ওয়ান পার্টি মানে কি ওয়ান ভেরি গুরুত্বপূর্ণ পার্টি, এইটা উনি মিন করছেন, এটা আমার ওনার কথা শুনে মনে হয়েছে। এবং এটার ইংরেজি অনুবাদ ওইটাই, কারণ ডক্টর ইউনূস তো খুব ভালো করে জানেন যে বিএনপি আজকে চাইলে লগে লগে 20টা দল তো উনার সঙ্গে সঙ্গে কথা কবেই। আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে? আপনার কাছে কি মনে হয়েছে? কিন্তু আমরা এটা অনুবাদ করলাম একটা দলই শুধু ডিসেম্বর নির্বাচন চায়। দিস ইজ লাইক আমি এক্স্যাক্টলি আমিও যখন এটা দেখলাম প্রথমবারের মতো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কি আসা উচিত ছিল। যেমন আপনি একটা টিভির কথা বলছিলেন, আমরা তো বিভিন্ন জায়গা থেকে যখন এই সোর্সিংটা দেখি, আমার কাছে মনে হয়েছে কারণ অতীতে তো একেবারে পত্রিকার রিপোর্টই আছে অনেকগুলো দল চাচ্ছে, তখন আমার কাছে মনে হচ্ছে এই কথাটা কেন এইভাবে কেন আসলো। তো তারপরে এই ব্যাপারটার কনক্লুশন চলে এসেছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে যখন অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে বসেছেন, উনি তো প্র্যাকটিক্যাল পিকচারটাই দেখেছেন অনেকগুলো দলই চায়। এবং এই জায়গায় দেখেন ওনার আরো একটা জায়গা একটু মার্ক করে দেওয়াটা জরুরি। কিছুদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন মোটামুটি যে ডিসেম্বর হলে কম্প্রোমাইজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ইলেকশন, এই টাইপও একটা তার নোশনটা ছিল, আপনি মনে করতে পারেন হয়তো বা। তো আমার কথা 1.5 বছর ক্ষমতায় থাকার পরে ডিসেম্বরে যদি কম্প্রোমাইজড ইলেকশন হয়, তাহলে ওই পরবর্তী 5 মাসে কি এমন পরিবর্তন হবে যে সবচেয়ে একটা স্ট্যান্ডার্ড ইলেকশন হবে। আমরা তো অতীতের প্রেসিডেন্ট ডক্টর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন ছিলেন, তারপর ওই সময় 3 মাসের ভেতর অনেক চমৎকার একটা আমি যদি প্রশ্নটাকে একটু ঘুরায় বলি, যে ডিসেম্বরে জনাব তারেক রহমান আইসা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়ে যদি মার্চ মাসে হন, কি এমন সমস্যা হবে? আমিও ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই সরকার যেভাবে জুন পর্যন্ত বলছে এটা না বলে, আমি জাস্ট আমার কথাটার প্রসঙ্গে বলছি, এই সরকার বলুক যে ঠিক আছে জুন না ডিসেম্বর